আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং অনেকদিন পর আপনাদের সাথে আজকে আবার রূপান্তরের ডিজিটাল ক্লাসরুমে আসলাম এবং রূপান্তরের ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের প্রত্যেককেই আজকের এই স্পেশাল একটি ক্লাসে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের এই লাইভ সেশনটিতে সংযুক্ত হবেন এবং আপনারা আশেপাশে যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনরা আছে এবং বন্ধু বান্ধবী আছে তাদেরকেও আমাদের এই আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটিকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাবেন। আর তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনের ফেসবুক অল থেকে আমাদের রূপান্তর এই পেজটি যে আছে এখানে গিয়ে আপনাকে ঢুকতে হবে এবং শেয়ার অপশন ক্লিক করে শেয়ার দিয়ে তাদেরকেও আমাদের এই সেশনটিতে আপনারা তাদেরকে যুক্ত করতে পারবেন। আশা করি আপনারা প্রত্যেককেই আমাদের আজকের এই সেশনটি আপনারা শেয়ার করবেন নিজ নিজ ফেসবুক অল থেকে এবং শুধু আপনি নিজে না আপনার আশেপাশে পরিচিত জন যারা আছে প্রত্যেককে নিয়েই এই চাকরি নামক সোনার হরিণ এইটি আপনারা পাবেন, আমরা সেই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করি। আজকে আপনাদের সাথে অনেকদিন পর বেশ কিছুদিন পর হাজির হয়েছি, তার জন্য আমরা একটু বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর এখনো যারা জয়েন করেননি তারা আশা করি দ্রুত জয়েন হয়ে যাবেন এবং আমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকবেন। আর একটি বিষয় যে আপনারা আমাদের রূপান্তর তার যে ধারাবাহিক কমিটমেন্ট যেটা সেটি যে চাকরি প্রত্যাশীদের জন্য তাদের যে নানা কর্মযোগ্য নানা আয়োজন সেটি কিন্তু তারা অব্যাহতভাবে রেখেছেন এবং ইতোমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের গণিত ক্লাস হচ্ছে, পাশাপাশি ইংরেজির উপর বিশেষ ক্লাস হচ্ছে, সাধারণ জ্ঞানের উপর কিন্তু আমরা বেশ কয়েকজন মিলে আমরা নিচ্ছি এবং আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সর্বশেষ যে আপডেট গুলো সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। একটা নিউজ চ্যানেল বা পত্রিকা যেমন দেশের বিভিন্ন বিষয় নিয়ে বা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে যেটা সংবাদ করা দরকার সেটা করে, আমরা চাকরির জন্য যে যে তথ্য দরকার আমরা কিন্তু সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। তাই আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই পেজটিতে সবাই ফলো দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আর আজকের এই লাইভ সেশনে আপনারা যারা যুক্ত আছেন আজকের এই সেশনের উপর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটি আমাদের সাথে কমেন্ট সেকশনে গিয়ে শেয়ার করবেন। আমরা আশা করি আপনাদের প্রত্যেকের কমেন্ট আমরা চেক করব এবং আমরা ধারাবাহিকভাবে উত্তর প্রদান করার চেষ্টা করব। যাই হোক, আজকে একটি বিষয় যে হয়তোবা আজকে একটু আমাদের এখানে এনভায়রনমেন্ট একটু গরম, আর সেটার কারণ যে আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে আমরা একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আশা করি আমার ফেস আপনারা খেয়াল করবেন না, যেটা খেয়াল করবেন সেটা আমাদের ক্লাস, আমরা কি আমাদের চাকরির দরকার এবং চাকরির জন্য একটি মার্কস দরকার, আমরা সেই নাম্বারের জন্য আমরা ক্লাসগুলো করব। তো অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন। তো দেখেন, আমি ইতোমধ্যে আপনাদের সাথে বেশ কয়েকবার হাজির হয়েছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, শেয়ার করেছি এবং আমি বিগত কয়েকটি সেশন থেকে কিন্তু চেষ্টা করছি যে আপনাদের যে সাম্প্রতিক প্রত্যেকটা দিনের যে আপডেট সেটা আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা সেগুলো শেয়ার করি। সেই সাথে যেটি করি সেটি যে আমরা কিন্তু এই আমাদের যে সাধারণ জ্ঞান ক্লাস সেই ক্লাসের শুরুতেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা, বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো না জানলেই নয়, আমাদের নির্ধারিত সেশন বা নির্ধারিত টপিক শুরু করার আগে আমরা সেইগুলো নিয়ে কথা বলি। আজকেও তার ব্যতিক্রম ঘটবে না, আজকেও কিন্তু আমরা সেই কি নিয়ে কথা বলবো। আমরা আজকেও সাম্প্রতিক বেশ কিছু ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, খুব বেশি না, অল্প কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সেদিকে যাচ্ছি যে আমরা কিছু সাম্প্রতিক পড়ব, ঠিক আছে? তো দেখেন,
আলবেনিয়া হচ্ছে একটি রাষ্ট্র। আলবেনিয়া কি একটি রাষ্ট্র। আর এই আলবেনিয়াতে একটি বিষয় হচ্ছে, আলবেনিয়ার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা সবাই সেটি হচ্ছে জানেন, সেটি হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসার সাথে আলবেনিয়া শব্দটি জড়িত। মাদার তেরেসার জন্মস্থান হচ্ছে আলবেনিয়া। তো সেই আলবেনিয়াতে অকল্পনীয় কিছু ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনারা আমাকে একটি প্রশ্নের উত্তর দেন, খুবই সিম্পল প্রশ্ন, যে একজন মানুষের পক্ষে, একজন মায়ের পক্ষে কি একসাথে 83টি সন্তান বা সন্তান জন্ম দেওয়া কি আদৌ সম্ভব? একই সাথে 83টি সন্তান জন্ম দেওয়া কি আদৌ সম্ভব? আপনাদের এই যে পৃথিবীতে আপনারা অনেকেই প্রায় মানে হচ্ছে আপনারা বিভিন্ন ইতিহাস জেনেছেন, আপনারাও ইতিহাসের একটা অংশ। অনেকের বয়স 25, 30 বা 32-এর কাছাকাছি। তো এর মধ্যে এমন কি কোনো নিউজ দেখেছেন যে কোনো গর্ভবতী মায়ের পেট থেকে 83টি সন্তান জন্মগ্রহণ করেছে? আশা করি আপনারা এই অলৌকিক একটি বিষয় শোনেননি, কিন্তু আলবেনিয়াতে সেটি ঘটেছে। এখন আপনারা হয়তো একটু ভেবাচাকা খেয়ে গেলেন যে আসলে বিষয়টি কি, আদৌ কি সম্ভব মায়ের পেট থেকে মানে হচ্ছে 83টি সন্তান একসাথে প্রসব করা? আসলে এটা হিউম্যান কোনো বডি থেকে 83টি সন্তান জন্মগ্রহণ করেনি, সেটি জন্মগ্রহণ করেছে এআই মন্ত্রী থেকে। এআই মন্ত্রী থেকে কি হয়েছে? 83টি মন্ত্রীর জন্ম হয়েছে। জন্ম হওয়ার পথে এই কথাটি বলেছেন কে? আলবেনিয়ার প্রধানমন্ত্রী। কে বলেছেন এই কথাটি? বলেছেন হচ্ছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী। ঠিক আছে, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন। ঠিক আছে, সেই প্রধানমন্ত্রীর নাম কি? রামায়াডি। ঠিক আছে, সেই প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রামায়াডি। তিনি এই কথাটি বলেছেন যে বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিয়েলা বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিয়েলা বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিয়েলা তার পেট থেকে, অর্থাৎ তার ঐরসজাত থেকে 83 জন মন্ত্রী বের হবে তাকে সহযোগিতা করার জন্য। তাহলে বিশ্বের ইতিহাসে কিন্তু এটি একটি মানে কি বলবো, এটি একটি হচ্ছে ঐতিহাসিক বা চমকপ্রদ একটি বিষয় যে এআই মন্ত্রী বর্তমানে হচ্ছে কি আমাদের রাষ্ট্রগুলোতে এক্সিস্ট করার পথে। অলরেডি আলবেনিয়াতে সেটি এক্সিস্ট করছে এবং আলবেনিয়ার প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছেন যে এই এআই মন্ত্রী ডিয়েলা তিনি তার সহযোগী হিসেবে আরো 83 জনকে কি করবে? জন্ম দেবে। তাহলে এই অলৌকিক ঘটনা বলবো না, বিস্ময়কর একটি ঘটনা কিন্তু আমরা দেখতে পেলাম। তো আপনাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে বিশ্বের প্রথম এআই মন্ত্রী কে ছিলেন বা কে? উত্তর হবে কি? ডিয়েলা। বা বিশ্বের প্রথম কোন দেশে এআই মন্ত্রী হচ্ছে কি করে, মানে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে, সেই দেশটির নাম হবে কে? কি হবে? আলবেনিয়া। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে হচ্ছে দেখছেন এবং হচ্ছে কমেন্ট করছেন। আপনারা আমাদের সাথে অতি দ্রুত যুক্ত হবেন, কারণ আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে দেব। তো আমাদের সাথে সবাই জয়েন করবেন এবং আমাদের এই আজকের এই সেশনটি আপনারা দ্রুত শেয়ার করে দেবেন। তারপরে দেখেন, তারপরে যে বিষয়টি আমরা শিখব সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কে?
বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে? বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হচ্ছে আয়ান খান রুহাব। আয়ান খান রুহাব বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কার্বন নিরপেক্ষ শিশু এটি দ্বারা আসলে কি বোঝায়? দেখেন, আমরা কিন্তু প্রত্যেককেই জানি, একটি বিষয় সম্পর্কে অবগত, যে আমরা প্রকৃতি থেকে, আমরা গাছপালা থেকে কি করি? অক্সিজেন নেই, এবং আমরা যখন নিঃশ্বাসটা ছাড়ি, আমরা যখন শ্বাস ছাড়ি তখন কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড কিন্তু আমরা ছেড়ে দিই। ঠিক আছে, তাহলে এই আয়ান খান রুহাব ইনি হচ্ছে সাতক্ষীরার একজন ছেলে। ঠিক আছে, তার বাসা কোথায়? তার বাসা হচ্ছে সাতক্ষীরাতে, সাতক্ষীরা জেলাতে। এই সাতক্ষীরা জেলাতে আয়ান খান রুহাব, তার হচ্ছে মা এবং তার বাবা, তারা একটি কাজ করেছে যে আয়ান খান রুহাব এই শিশুটি যখন জন্মগ্রহণ করলো, তার বয়স বর্তমানে হচ্ছে 8-এর কাছাকাছি আর কি, 8 মাস আর কি এরকম। তো দেখেন, তার এই উদ্যোগটা আসলে মানে হচ্ছে তার মাথায় কেন এলো? এই যে আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে প্রতিনিয়ত ছাড়ছি, তার মা বাবা, বিশেষ করে তার মা একটি বিষয় চিন্তা করলো যে এই যে ও হচ্ছে রুহাব যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, এইটি থেকে তো আমাদের কি বাতাসে কিন্তু কার্বন ডাই অক্সাইড কি পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তাহলে ও যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রতিনিয়ত ছাড়ছে, ঠিক একই পরিমাণ অক্সিজেনও কি আমরা তৈরি করব। এখন অক্সিজেন তৈরি করে কি? অক্সিজেন তৈরি করে কিন্তু গাছপালা। ঠিক আছে, অক্সিজেন তৈরি করে কে? গাছপালা। তাহলে কার্বন ডাই অক্সাইড ছাড়ার বিপরীতে অল্টারনেটিভ অক্সিজেন তৈরির জন্য এই রুহাবের বাবা মা যে কাজটি করেছে, তারা হচ্ছে সাতক্ষীরাতে কি তাদের যে বাড়ির আশেপাশের এলাকা, সেখানে 600টি গাছ লাগিয়েছে। কয়শটি? সেখানে 600টি গাছ লাগিয়েছে। 600টি গাছ লাগিয়েছে, যাতে সে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছাড়বে, একই পরিমাণ যেন তা কার্বন ডাই অক্সাইড ছাড়ার পরিপ্রেক্ষিতে একই পরিমাণ যেন অক্সিজেনও কি হয়? অক্সিজেনও তৈরি হয়। ঠিক আছে, এবং এই 600 গাছ কোনো একটি জায়গায় যদি সেই গাছগুলো হচ্ছে মারা যায়, বা হচ্ছে গৃহপালিত গরু ছাগল যদি খেয়ে ফেলে, বা কোনো কারণে যদি গাছ না জন্মায়, সেখানে অল্টারনেটিভ কি করবে? তারা আরেকটি গাছ রোপণ বা বপন করে দেবে। ঠিক আছে, আরেকটি গাছ কি করবে? রোপণ করে দেবে। তাহলে তারা এই 600টি গাছ লাগিয়ে তাদের শিশু যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছাড়বে, তার বিপরীতে তারা অক্সিজেন তৈরি করবে। এই জন্য আয়ান খান রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে কি করা হয়েছে? স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে এটা অতি সম্প্রতি একটি ঘটনা। তাহলে এই প্রশ্নটি আপনাদের চাকরির পরীক্ষায় আসতেও পারে যে বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কি? তখন আপনারা কি দিবেন? উত্তর দেবেন হচ্ছে আয়ান খান রুহাব। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। জেইসি, জয়েন্ট ইকোনমিক কমিশন। কি? জয়েন্ট ইকোনমিক কমিশন। আজকে হচ্ছে কত তারিখ? আজকে সম্ভবত হচ্ছে 29 তারিখ। গত 27 তারিখে বাংলাদেশে পাকিস্তানের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটিকে বলছে জয়েন্ট ইকোনমিক কমিশন। এই চুক্তির মাধ্যমে যেটি করা হবে সেটি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি অর্জন, এবং দুই দেশের পারস্পরিক যে একটি মানে হচ্ছে ব্যবসায়িক ভারসাম্য বা লেনদেন এবং হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এই জেইসি বা জয়েন্ট ইকোনমিক কমিশন
একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জয়েন্ট ইকোনমিক কমিশন এইটা কি বাংলাদেশের সাথে পাকিস্তানের এইবারই প্রথম? না, বাংলাদেশের সাথে পাকিস্তানের এইবারই প্রথম না, অনেক বছর আগে থেকে এইটি চলে মানে হচ্ছে আসছে। ঠিক আছে, তো দেখেন এই চুক্তিটি আবার 2 দশক পর কি হলো, এই চুক্তিটি আবার 2 দশক পর চালু হলো, কারণ বাংলাদেশের সাথে সর্বশেষ পাকিস্তানের জয়েন্ট ইকোনমিক কমিশন এই চুক্তিটি 2005 সালে সর্বশেষ স্বাক্ষরিত হয়েছিল। 2005 সালের পর এই আবার বাংলাদেশের সাথে পাকিস্তানের এই চুক্তিটি 2025 সালে কি হইল, 2025 সালে আবার স্বাক্ষরিত হইল, প্রায় 2 বছর পর। তো আপনারা হচ্ছে এই তথ্যটি আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন, বিশেষ করে হচ্ছে আগামী শনিবারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, সহকারী জজ নিয়োগ পরীক্ষা, সেই সাথে বাংলাদেশে যে সামনে যে হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষা হচ্ছে, সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো কি হতে পারে, আসতে পারে, যার কারণে আপনারা এই বিষয়গুলো জেনে নেবেন। এবং এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 2025 সালে, কবে, 2025 সালের 27 অক্টোবর, 27 অক্টোবরে এই চুক্তিটি বাংলাদেশের সাথে পাকিস্তানের কি হয়, স্বাক্ষরিত হয়। আশা করি সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আজকে হচ্ছে আপনাদের মাঝে আলোচনা করলাম, এইটি আপনারা নোট ডাউন করেছেন এবং আপনারা হচ্ছে এই বিষয়গুলো আপনারা মাথায় নেবেন, এবং পরীক্ষা হলে আপনাদের যখন এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকবে, সাম্প্রতিক বিষয়, আপনারা কিন্তু অনায়াসেই আপনারা কিন্তু উত্তর করতে পারবেন। আরেকটি বিষয় মনে আপনাদের মাঝে হচ্ছে বিশেষভাবে বলে রাখি, সেটি হচ্ছে যে সাম্প্রতিক যে কোনো তথ্য, কোনো নিয়োগ পরীক্ষার অন্তত 20 দিন আগের যে সাম্প্রতিক, সেগুলো পড়ে যাবেন। পরীক্ষার 20 দিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল পরীক্ষা, তাহলে আজকে যদি কোনো সাম্প্রতিক ঘটনা ঘটে সেটি আপনাদের মাথায় রাখার কোনো দরকার নাই। শুধু আজকে না, আজ থেকে শুরু করে পিছন দিকে যদি যান, 20 দিন 25 দিন পর্যন্ত যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটে গেছে সেটি আপনাদের জানার দরকার নাই। কারণ একটা পরীক্ষা প্রশ্ন করার জন্য মিনিমাম 15 থেকে 20 দিন আগেই কি করে, পিএসসি বা হচ্ছে যে আরো নিয়োগ কমিশন আছে, তারা আগেই যেটি করে থাকে, প্রশ্ন করে ফেলে। এই কারণে আগামীকাল পরীক্ষা, আজকের সাম্প্রতিক তথ্য আপনি মাথায় নিয়ে আপনার মাথা ভারী করার কোনো কারণ নেই। ঠিক আছে, এই বিষয়টি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনারা টিপস হিসেবে নিয়ে নেবেন। আরেকটি বিষয় নিয়ে নেবেন, সেটি হচ্ছে সাধারণ জ্ঞানের আরো কিছু টিপস আছে, সেগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, এবার দেখেন আমার যে হচ্ছে কমিটমেন্ট বা হচ্ছে আমরা যেটা করে আসছি, সেটি হচ্ছে আমরা ফ্রি লাইভ ক্লাস, এবং সেই সাথে হচ্ছে আমাদের সিগনেচার ব্যাচগুলো তো অবশ্যই চলমান, সেগুলো চলছে। সেই সাথে আপনাদের কাছে আমরা যেহেতু আমরা চাই যে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বেঁচে থাকি, এবং আমরা যেন সবাই ভালো একটি চাকরির বন্দোবস্ত যেন আল্লাহ আমাদের করে দেয়, যার জন্যই কিন্তু রূপান্তরের প্রচেষ্টা। এবং আমরা এই সাম্প্রতিক তথ্যগুলো কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়ত পেজে শেয়ার করছি এবং ক্লাসে কিন্তু আলোচনা করছি। তো আমরা আজকের যে সাম্প্রতিক কিছু বিষয় ছিল, সেই বিষয়ে আমরা ইতোমধ্যে আলোচনা শেষ করেছি। এখন আমরা যে বিষয়ে আলোচনা করব, আজকের এই সেশনের নির্ধারিত যে টপিক, সেই টপিক নিয়ে আজকে এখন আপনাদের মাঝে আলোচনা করব। সেই টপিক কি দেখেন, বাংলাদেশের জাতীয় বিষয় বলি। এখন এই স্ক্রিনে বা বোর্ডে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, এটা নিয়ে অনেকে হয়তো বা হাসাহাসি করতে পারেন যে এইগুলা কি মানে হচ্ছে জানার দরকার, এগুলা তো নার্সারি অনেক পড়েছি। বিশ্বাস করেন, আপনারা যারা বিসিএস দিবেন, বিসিএস ক্লাস 2 থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত যেগুলো পড়েছেন, এইগুলোর উপরে বিসিএস এর জন্য আপনাকে মানে বিসিএস এর প্রশ্ন উত্তর করার জন্য আপনি অনার্সে যে গ্রাজুয়েশন করেছেন, অবশ্যই যারা হচ্ছে মানে হচ্ছে যারা টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দেবে লিখিততে, তাদের 200 মার্কসের পরীক্ষা দিতে হয়। কিন্তু
পিলিতে অ্যান্সার করার জন্য আপনাকে কিন্তু আপনার অনার্সের সাবজেক্টের উপর পণ্ডিত হওয়ার কোনো দরকারই নাই, ঠিক আছে। আপনাকে যে বিষয়ে পণ্ডিত হতে হবে সেটি হচ্ছে এই ক্লাস 2 থেকে এসএসসি পর্যন্ত যে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান পড়েছেন সেই বিষয়ের উপরই পাণ্ডিত্য অর্জন করতে হবে। আর সেই পাণ্ডিত্য অর্জনের জন্য আমাদেরকে আবার সেই ক্লাস 2-3 তে ফেরত যেতে হবে। আমি জানি আপনারা সবাই এই বিষয়গুলো সম্পর্কে অবগত, আপনারা সবাই জানেন। তারপরেও জাস্ট একটু রিকল করার জন্য, আপনাদের মেমোরিকে রিফ্রেশ করার জন্য এই সিম্পল বিষয় দিয়ে আমরা একটু শুরু করি, তারপর ডিটেলসে আমরা আজকে ধারাবাহিকভাবে জানবো। দেখেন, শুরুতেই বাংলাদেশে হচ্ছে জাতীয় ফুল শাপলা, এই বিষয়টি সবাই জানেন। আর ইদানিং শাপলা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, একটি রাজনৈতিক দল তারা শাপলা প্রতীক চায়। তো জাতীয় ভাষা হচ্ছে বাংলা, এই বিষয়টি আপনারা জানেন। এবং বাংলাদেশের সংবিধান যেটি বর্তমানে হচ্ছে বাংলাদেশের যে সংবিধান আছে 1972 সালে, সেখানে অনুচ্ছেদ 3-এ কিন্তু এই জাতীয় বাংলাদেশের ভাষা, এটা যে বাংলা সেই বিষয়ে কিন্তু বলা আছে, ঠিক আছে। তো বাংলাদেশের জাতীয় ভাষা কি বাংলা। তবে বর্তমান যে জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পর যে মানে হচ্ছে সুপারিশ করেছে আর কি, জুলাই সনদ বা সংবিধান সংস্কার কমিশন, বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাকেও, অবশ্যই জাতীয় ভাষা হবে বাংলা, তবে বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাকেও কি করা হয়েছে, সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন, জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। আমি যখন এই বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, হ্যাঁ, এটা মানে হচ্ছে আমার আবার ভীষণ পরিমাণে আম পছন্দ। তো শুধু আমার না, আশা করি যে আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকেই কি কাঁঠালের চেয়ে আমের প্রতি একটু বেশি ভালো লাগা বা ভালোবাসা ছিল। তো এই ভালো লাগা ভালোবাসা থেকেই হয়তোবা আপনারা বলতে পারেন যে আমকে জাতীয় ফল ঘোষণা করা হোক, কিন্তু বিশ্বাস করেন আমকেও কি করে নাই, বঞ্চিত করে নাই। আমকে জাতীয় ফল ঘোষণা না করলেও আম গাছকে কিন্তু জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করেছে। তাহলে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আর জাতীয় বৃক্ষ হচ্ছে আম। জাতীয় ফল কাঁঠাল মানে জাতীয় বৃক্ষ কাঁঠাল গাছ, এইটা কিন্তু আপনারা ভাববেন না, ঠিক আছে। তাহলে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। আশা করি এই দুইটা কোশ্চেনের মধ্যে আপনারা কোনো প্রকার প্যাচ লাগাবেন না। তারপর দেখেন, বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় বন সুন্দরবন সবাই জানেন। জাতীয় খেলার মাঠ হচ্ছে জাতীয় স্টেডিয়াম। এই জাতীয় স্টেডিয়াম একটা সময় এই মানে হচ্ছে 2024 সালে 5 আগস্টের আগেও এটা ছিল হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঠিক আছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এখন এই বঙ্গবন্ধুটা কেটে দিয়ে এখন যেটা হয়েছে সেটি হচ্ছে জাতীয় স্টেডিয়াম, অর্থাৎ ন্যাশনাল স্টেডিয়াম হয়েছে, ঠিক আছে। এখন আর বঙ্গবন্ধু স্টেডিয়াম নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের হচ্ছে এই যে কোনো নিয়োগ পরীক্ষায় যদি আপনাদের এই প্রশ্নটি এসে থাকে, এই জাতীয় প্রশ্ন সাধারণত 16, 17 বা 20 গ্রেড এই টাইপের হচ্ছে মানে পরীক্ষাগুলোতে আসে আর কি। খুবই মানে সহজ যে নিয়োগ পরীক্ষাগুলো বা 20 গ্রেডের যে পোস্টগুলো ওইখানে আসতে পারে। তো দেখেন, ওইখানে যদি আপনাদের প্রশ্ন করা হয় যে বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম কোনটি, অপশন ক তে দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্টেডিয়াম, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, তারপরে দিল হচ্ছে জাতীয় স্টেডিয়াম, তারপরে দিল হচ্ছে আপনার এম এ আজিজ স্টেডিয়াম। তো আপনি দুইটা অপশন অবশ্যই মানে কারেক্ট হবে না, সেটা হচ্ছে শেরেবাংলা স্টেডিয়াম এবং হচ্ছে এম এ আজিজ স্টেডিয়াম। এইটা আপনারা অনেক আগে মাথা থেকে আউট করে দেবেন, এটা আমি নিশ্চিত। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অপশন ক তে থাকলো, অপশন খ তে থাকলো শুধুমাত্র জাতীয় স্টেডিয়াম। তখন আপনি কি করবেন? আপনি যদি আপডেট না রাখেন তাহলে কিন্তু ছোটবেলা থেকে আপনি পড়ে এসেছেন। আমি আবারও বলছি যে এই যে সরকারি যে নিয়োগের চাকরি পরীক্ষা, এটা কিন্তু ক্লাস 2 থেকে
আপনার হচ্ছে মাধ্যমিক এসএসসি পর্যন্ত যে বিষয়গুলো শেখেন সেইগুলোর যদি আপনাদের ভিত্তি ভালো থাকে আপনারা কিন্তু এই পরীক্ষাগুলোতে উঠতে যেতে পারবেন। তাহলে দেখেন আপনি ছোটবেলা থেকে পড়ে আসছেন বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্টেডিয়াম বা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, তাহলে আপনি কিন্তু ওই অপশনটি দাগিয়ে দিয়ে আসবেন। কিন্তু না, বাংলাদেশে এখন জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আর নেই, এখন যেটি হয়েছে সেটি হচ্ছে শুধু জাতীয় স্টেডিয়াম। বোঝা গেছে? তাহলে দেখেন অনেক সিলি, অনেক সিম্পল, সহজ মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু এইখানে কিন্তু প্যাচ কি লেগে যেতে পারে। ঠিক আছে, তারপরে দেখেন জাতীয় মসজিদ, সেটা হচ্ছে বরাবরের মতোই বাইতুল মোকাররম মসজিদ, সেটি এখনো আছে। জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির, এবং জাতীয় চিড়িয়াখানা হচ্ছে ঢাকা চিড়িয়াখানা, এবং জাতীয় বৃক্ষ হচ্ছে আম, যেটি হচ্ছে আপনাদের মাঝে কি করেছি আগে শেয়ার করেছি। তারপরে দেখেন বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। বিশেষ করে বাংলাদেশে তো মানে ক্রিকেট লাভার প্রচুর, অনেকেই মানে হচ্ছে আবেগে ক্রিকেটের প্রতি বেশি প্রেম বা আবেগ ভালোবাসা যাই বলি না কেন, তার প্রেক্ষিতে আপনারা বলে দিতে পারেন বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট, কিন্তু না, বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় বিমানবন্দর হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগে কি ছিল? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল। যাই হোক, এইটা যেহেতু অনেকদিন ধরে চলে মানে হচ্ছে আসছে, এই বিষয়ে আপনারা আশা করি অবগত যে শাহজালাল বিমানবন্দরের নাম আপনারা অনেকেই শুনেছেন। জাতীয় গ্রন্থাগার হচ্ছে সুফিয়া কামাল গ্রন্থাগার, যেটি হচ্ছে শাহবাগে অবস্থিত। শাহবাগের কথা মনে হলে এখন আমার একটি বিষয় মনে আসে, সেটি হচ্ছে আন্দোলন আর দাবি দাওয়া আদায়ের তীর্থভূমি। ঠিক আছে, দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলনের তীর্থভূমি হচ্ছে শাহবাগ। ঠিক আছে, যাই হোক, এটা আমি জাস্ট পার্ট জোকস, এটা হচ্ছে আপনারা ই করবেন না, মানে সিরিয়াসলি নেবেন না, এই ধরনের আপনার হচ্ছে এ ধরনের কোনো কিছু না আর কি। তাহলে দেখেন জাতীয় গ্রন্থাগার হচ্ছে সুফিয়া কামাল গ্রন্থাগার শাহবাগে অবস্থিত। তারপরে দেখেন জাতীয় স্মৃতিসৌধকে বলা হচ্ছে সম্মিলিত প্রয়াস। ঠিক আছে, যেটি হচ্ছে সাভারে অবস্থিত। সম্মিলিত প্রয়াস বলতে জাতীয় স্মৃতিসৌধে দেখবেন এই যে বড় বড় যে কয়েকটা মিনার আছে, ঠিক আছে, ওইগুলো হচ্ছে বাংলাদেশের সেই 47-এর দেশভাগ থেকে শুরু করে যে যতগুলো সংগ্রাম হয়েছে, 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, তারপরে হচ্ছে মানে 71 মুক্তিযুদ্ধ, আরো যে বেশ কিছু বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে, সেই প্রয়াস হিসেবে বলেছে সম্মিলিত প্রয়াস। জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবিকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আবার এইটা আপনারা ভুল করেন না যে বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তো এইটা ভেবে বাংলাদেশের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বানিয়ে দেন না, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে হচ্ছে তাকে জাতীয় কবির হচ্ছে মর্যাদা দেওয়া হয়। তবে গ্রেজুয়েট করা হয় কিন্তু এই 2023 সালে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। এইটা একটু আপনারা এই ইনফরমেশনটা একটু ক্রস ম্যাচিং করে নেবেন। এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে রিসেন্ট খুব বেশি আগে না, তাকে হচ্ছে জাতীয় কবির মর্যাদা দিয়ে একটা গেজেট প্রকাশ করা হয়। তবে মর্যাদা এইটা কিন্তু দেয়া হয় 1976 সালে কিন্তু তাকে কি দেয়া হয়। ঠিক আছে, তারপরে দেখেন জাতীয় বা রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা বাংলাদেশের সংবিধানে মানে হচ্ছে বলা আছে। ঠিক আছে, জাতীয় উদ্যান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। জাতীয় উৎসব বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষ এই বাংলা সনের মানে হচ্ছে রচয়িত মানে বাংলা সনের প্রচারককে, বাংলা সনের প্রচলন কে করলেন, সেটা হচ্ছে যে সম্রাট আকবর, মোগল সম্রাট আকবর
তিনি হচ্ছে বাংলা সনের প্রচলন শুরু করেন এবং বাংলা নববর্ষ পালন করা হয় বাংলাদেশে 1964 সাল থেকে। বাংলা একাডেমি তারা হচ্ছে পালন করে মানে হচ্ছে আসতেছে। তো তারপর দেখেন জাতীয় জাদুঘর, এটাও শাহবাগে অবস্থিত, এই বিষয়টি আপনারা জেনে নেবেন। তারপর দেখেন এখন থেকে মোটামুটি তথ্যগুলো কি খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ যেগুলো দেখলাম এই বিষয়গুলো হচ্ছে খুবই সিম্পল এবং স্বাভাবিক তথ্য, এইগুলো আপনারা সবাই জানেন। তারপরে আমরা একটু রিকল মেমোরি, যেহেতু একটা সেশনের শুরুতে হার্ডে না গিয়ে একটু সহজভাবে শুরু করি, আর অনেকগুলো বিষয় আমাদের মাঝে কনফিউশন তৈরি করে, সেই কনফিউশন দূর করার জন্য আমরা হচ্ছে এই বিষয়গুলো রেখেছিলাম। এখন দেখেন বাংলাদেশের মানচিত্র অঙ্কনকারী, অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশটা, ঠিক আছে, একটা দেশের যখন একটা মানচিত্র হবে তখন ওই দেশটা কি তারা স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়বে এবং তারা হচ্ছে মানসিকভাবে আত্মিকভাবে যখন তারা মানচিত্র পাবে তখন থেকে তাদের মনে একটি বিষয় গেঁথে যাবে যে আমরা স্বাধীন। তো বাংলাদেশের সেই স্বাধীন দেশের মানে হচ্ছে বাংলাদেশের জন্য প্রথম যিনি মানচিত্র আঁকেন তিনি হচ্ছে মেজর জেমস রেনেল। মেজর জেমস রেনেল তিনি হচ্ছে বাংলাদেশের কি প্রথম মানচিত্র আঁকেন। আর বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকা অঙ্কনকারী হচ্ছে শিবনারায়ণ দাস। একটি বিষয় আপনারা দেখবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক যতগুলো হচ্ছে সিনেমা হয়েছে বা মুক্তিযুদ্ধের যে বিভিন্ন ডকুমেন্টারি আছে, ঠিক আছে, আপনারা যখন টিভিতে দেখেন সেখানে কিন্তু একটি বিষয় থাকে, সেটি হচ্ছে আমাদের যে বিষয়টি থাকে সেটি হচ্ছে আমাদের জাতীয় পতাকা যে আছে, আমরা এখন কি দেখি গাঢ় সবুজের মাঝে উজ্জ্বল লাল বৃত্ত, তখন এই বৃত্তের মাঝেও হলুদ কালারের কি ছিল, এই যে এইরকম কালারই আর কি, ঠিক আছে, এইরকম কালারের একটা মানচিত্র ছিল। এই মানচিত্রটা 1971 সালে দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের জাতীয় পতাকার মধ্যে কি ছিল বিদ্যমান ছিল লাল বৃত্তের মাঝে। তো সেই প্রথম মানচিত্র খচিত পতাকা যিনি আঁকেন তিনি হচ্ছেন শিবনারায়ণ দাস। তারপরে দেখেন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে পটুয়া কামরুল হাসান, তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। এবং রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে এই যে আমাদের যে জাতীয় প্রতীক আছে, হ্যাঁ, শাপলা, তার উপর হচ্ছে পাট গাছের পাতা, ভাসমান মানে হচ্ছে শাপলা আছে, 4টি তারকা খচিত যে মানে হচ্ছে তারা আছে, ঠিক আছে। তো এই রাষ্ট্রীয় মনোগ্রাম এইটি যিনি মানে হচ্ছে তৈরি করেন তিনি হচ্ছে এএন সাহা। আর একটি বিষয় মনে রাখবেন যে এই যে আমাদের হচ্ছে এই মানে জাতীয় প্রতীক বা জাতীয় মনোগ্রাম যেটি আছে এটি বাংলাদেশে মাত্র 2 জন ব্যক্তি বহন করতে পারে। অরেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী 2 জন ব্যক্তি বহন করতে পারে, সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই 2 জন ব্যক্তি এই জাতীয় প্রতীক তাদের অফিসে বিশেষ করে তাদের গাড়িতে ব্যবহার করতে পারে এবং বাংলাদেশের এই 2 জন ব্যক্তি ভিভিআইপি নিরাপত্তা পায়। বাকিরা কিন্তু মন্ত্রী এমপি যারা আছে তারা ভিআইপি নিরাপত্তা পায়, কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা ভিভিআইপি নিরাপত্তা পায় এবং তারা তাদের গাড়িতে এবং হচ্ছে তাদের অফিসে কি রাষ্ট্রীয় মনোগ্রাম ব্যবহার করতে পারে। আর সেই রাষ্ট্রীয় মনোগ্রাম বাংলাদেশের জন্য যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছে এএন সাহা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান আপনারা ইতিমধ্যে আপনাদের মাঝে শেয়ার করেছি। জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী কি, এই যে এখানে বলেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তারপরে দেখেন ইন্টারেস্টিং এই তথ্যটি মানে অনেক আসে এবং খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে, সেটি হচ্ছে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে। প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে, সেটি হচ্ছে 2রা মার্চ 1972 সালে ডাবির মিন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বটতলায়, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় 2রা মার্চ 1972 সালে বাংলাদেশের কি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং এই জাতীয় পতাকা উত্তোলন করে হচ্ছে আসম আব্দুর রব, যিনি হচ্ছে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে যিনি আছেন সাদিক কায়েম। তো দেখেন এই আসম আব্দুর রব তিনি এখনো বেঁচে আছেন এবং তিনি হচ্ছে কি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত। তারপরে দেখেন জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন 3রা মার্চ 1971 সালে পল্টন শাহজাহান সিরাজ, ঠিক আছে, শাহজাহান সিরাজ তিনি হচ্ছে 3রা মার্চ 1971 সালে পল্টনে জাতীয় সঙ্গীতের সাথে প্রথম পতাকা উত্তোলন করেন, ঠিক আছে। তাহলে প্রশ্ন কিন্তু এখানে হচ্ছে আপনার বিষয়টি দেখতে হবে, কনফিউশন কিন্তু বাঁধানো যাবে না। সেটি হচ্ছে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ 1972, কিন্তু জাতীয় সঙ্গীতের সাথে একই সাথে জাতীয় সঙ্গীত বেজেছে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, সেটি হচ্ছে 3রা মার্চ 1971 সালে, আর সেটি উত্তোলন করা হয় পল্টনে শাহজাহান সিরাজ। আর প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, যেটি উত্তোলন করেন আসম আব্দুর রব। তারপরে দেখেন দেশের বাইরে কলকাতায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় কলকাতাতে প্রথম, দেশের বাইরে বাংলাদেশের যে এই যে ভৌগোলিক সীমানা আছে এই ভৌগোলিক সীমানার বাইরে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কলকাতায় 18 এপ্রিল 1971 সালে। অর্থাৎ বাংলাদেশের যে মিশন ছিল, ভারতের যে 1 কোটি শরণার্থীকে ভারত যে আশ্রয় দিয়েছিল বাংলাদেশের শরণার্থীদের, সেখানে কলকাতা মিশন পরিচালনা করে বাংলাদেশের অস্থায়ী সরকার অর্থাৎ মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সুস্থভাবে পরিচালনা করার জন্য। আর এই কলকাতা মিশনে প্রথম কি বাংলাদেশের বাইরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সেটি হচ্ছে 18 এপ্রিল 1971 সালে। আশা করি এই বিষয়টি আপনারা কি বুঝতে পেরেছেন। এবং এখানে কিন্তু 3টি প্রশ্ন আপনাদের মাঝে কনফিউশন যেন তৈরি না করে। প্রথম জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয় এবং বাংলাদেশের বাইরে কোথায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপরে দেখেন বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে জাপান এবং পালাওয়ের পতাকার সাথে। আপনারা জাপানের পতাকা জানেন যে ওদের হচ্ছে শুধু সাদা কিন্তু মাঝখানে বৃত্ত, আর আমাদের চারপাশে হচ্ছে গ্রিন ফরেস্ট গ্রিন ডিপ গ্রিন এবং মাঝখানে হচ্ছে লাল বৃত্ত। ওদেরও লাল বৃত্ত আমাদেরও লাল বৃত্ত, কিন্তু ওদের সাদা আর আমাদের হচ্ছে ডিপ গ্রিন। আশা করি এই বিষয়টি আপনারা মানে হচ্ছে বুঝতে পেরেছেন। তারপরে দেখেন জাতীয় সঙ্গীত প্রথম প্রদর্শিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। তাহলে জাতীয় সঙ্গীত প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। তারপরে দেখেন জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে, বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতটি কোথা থেকে নেওয়া হয়েছে? গীতবিতান কাব্য গ্রন্থের স্বরবিতান থেকে। তাহলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে? গীতবিতান কাব্য গ্রন্থের স্বরবিতান থেকে। তারপরে দেখেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আনুষ্ঠানিকভাবে গাওয়া হয়, সেটি হচ্ছে 7 মার্চ 1971 সালে রেসকোর্স ময়দানে। তাহলে যদি প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রথম কবে গাওয়া হয়? 7 মার্চ 1971 সালে রেসকোর্স ময়দানে। আর 10 লক্ষ লোক একসাথে জাতীয় সঙ্গীত গায় 2012 সালে, ঠিক আছে। সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে আর কি 10 লক্ষ লোক সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গায়। তো যাই হোক, এখান থেকে যেটি মনে রাখবেন, আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয় 7 মার্চ 1971 সালে রেসকোর্স ময়দানে। অর্থাৎ আমাদের যে 7 মার্চের ভাষণ আছে, সেই ভাষণের প্রারম্ভে কি করা হয়? এই জাতীয় সঙ্গীত কি গাওয়া হয়। এবং রাষ্ট্রীয় প্রত্যেকটি অনুষ্ঠানে দেখবেন জাতীয় সঙ্গীতের প্রথম 10 চরণ গাওয়া হয়, ঠিক আছে।
তারপরে দেখেন বাংলাদেশের জাতীয় বিষয়বলিতে আমাদের তারপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে জাতীয় দিবস সমূহ। এই দিবস সমূহের বেশ কিছু এখন পরিবর্তন অল্টারেশন এসেছে, বেশ কিছু পরিবর্তন এসেছে। দেখেন জাতীয় সমাজ সেবা দিবস সেটি হচ্ছে 2রা জানুয়ারি, জাতীয় শিক্ষক দিবস সেটি হচ্ছে 19 জানুয়ারি এবং গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 24 জানুয়ারি। এই গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 1969 সালে যে গণ অভ্যুত্থান ছিল সেই গণ অভ্যুত্থান। আর 5ই আগস্ট যেটি সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে কি আপনাদের মাঝে যেন কোনো কনফিউশন তৈরি না করে, এটা কিন্তু একটা প্রশ্ন ফাঁদ হতে পারে আপনাদের জন্য। ঠিক আছে, অর্থাৎ একই কালার, একই সাইজ, একই রকম দেখতে, ঠিক আছে, টুইন ব্রাদার বা টুইন সিস্টারদের খুঁজে নিতে যেমন কষ্ট হয়, এই প্রশ্নটাও কি টুইন সিস্টারের মতো। সেটি কি যে গণ অভ্যুত্থান দিবস কবে? 24 জানুয়ারি, যেটি হয় হচ্ছে 1969 সালে। আর হচ্ছে কি জুলাই দিবস হচ্ছে 5ই জুলাই, গণ অভ্যুত্থান দিবস হচ্ছে 5ই আগস্ট। ঠিক আছে, তো এই দুইটা কনফিউশন যেন না হয় এই বিষয়টি খুবই ডিপলি মাথায় গেঁথে নেবেন। তারপরে জনসংখ্যা দিবস হচ্ছে 2রা ফেব্রুয়ারি, জ্বালানি নিরাপত্তা দিবস হচ্ছে 9 আগস্ট, জাতীয় আয়কর দিবস হচ্ছে 15 সেপ্টেম্বর, জাতীয় শিক্ষা দিবস হচ্ছে 17 সেপ্টেম্বর, জেল হত্যা দিবস 3রা নভেম্বর। জেল হত্যা দিবস কি? 3রা নভেম্বর। এই 3রা নভেম্বরে আরেকটা দিবস ছিল 4 নভেম্বর, সেটা ছিল হচ্ছে সংবিধান দিবস। তবে 2024 সালে জুলাই আন্দোলনের পর, জুলাই গণ অভ্যুত্থানের পর এই সংবিধান দিবস গত বছর 24 জুলাইতে কি করা হয় নাই, 24 জুলাইতে হচ্ছে পালন করা হয় নাই এবং এটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, তো যেটা বাতিল সেটা বাতিল, আপাতত এখন পর্যন্ত বাতিল, ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের উপর ছেড়ে দেন। তাহলে জেল হত্যা দিবস 3রা নভেম্বর, জাতীয় প্রতিবন্ধী দিবস হচ্ছে 2রা এপ্রিল। আপনারা এই জাতীয় দিবস থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন কিন্তু কি এসে থাকে। ঠিক আছে, তারপরে দেখেন জাতীয় দিবস সমূহ আরো আছে। ফারাক্কা লং মার্চ দিবস 16 মে, যেটা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে হয়েছিল। ভারতের সাথে বাংলাদেশের যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে যে একটি সমস্যা আছে, যে বিরোধ আছে, সেটা নিয়ে কি ছিল সেই ফারাক্কা লং মার্চ, সেটি 16 মে ফারাক্কার অভিমুখে রওনা দিয়েছিলেন। এবং পলাশী দিবস হচ্ছে 23 জুন, 1757 সালে 23 জুন। পলাশী দিবস তো আপনারা জানেন যে 1757 সালে 23 জুন বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হাতে পরাজিত হয়েছিলেন, রবার্ট ক্লাইভের হাতে। তারপরে দেখেন জাতীয় জন্ম নিবন্ধন দিবস, সেটি হচ্ছে 3রা জুলাই। মূসক দিবস সেটি হচ্ছে 10 জুলাই। ঠিক আছে, তারপরে দেখেন জাতীয় কৃষি দিবস 15 নভেম্বর এবং বাংলা সাল বলছে 1 অগ্রহায়ণ। সশস্ত্র বাহিনী দিবস, সশস্ত্র বাহিনী বলতে কারা? এখানে 3টা বাহিনীর কথা বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী। এই 3 বাহিনী মিলে হয়েছে সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনীর দিবস হচ্ছে 21 নভেম্বর। জাতীয় যুব দিবস হচ্ছে 1 ডিসেম্বর এবং 6 দফা দিবস হচ্ছে 7 জুন। আপনারা এই দিবসগুলো খুব ভালো করে মাথায় গেঁথে নেবেন, দিবস থেকে প্রত্যেকবারই কি প্রশ্ন আসে। এবার আমরা যে বিষয়গুলো দেখব এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হচ্ছে মানে আয়তন এবং হচ্ছে সীমানা ও সীমান্তবর্তী স্থান, এইটা প্রত্যেক বাংলাদেশ অংশে, বিশেষ করে ভূগোল অংশে প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন প্রত্যেকবার আসবে। এখানে আয়তন হয়েছে, এটা আয়তন হবে, এটা হচ্ছে আমাদের টাইপিং মিস্টেক। যাই হোক, দেখেন বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। তাহলে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138 কিলোমিটার। অর্থাৎ এই যে বাংলাদেশে যে মানে হচ্ছে
আছে, সীমানা আছে। আমরা তো জানি যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কি থাকতে হবে, আলাদা সীমানা থাকতে হবে। আলাদা সীমানা যদি না থাকে তাহলে কি আমরা একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে সবসময় কি অনবরত আমরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকব। এবং পৃথিবীতে এই যে যত যুদ্ধ বিগ্রহ হয় এটার বেশিরভাগ কিন্তু হচ্ছে সীমানা নিয়ে। প্রত্যেকটা রাষ্ট্র চায় তাদের সীমানা বড় করে কি করবে, নিজেরা ভালো থাকবে। তো দেখেন সেই বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে ৫,১৩৮ কিলোমিটার এবং বাংলাদেশের মোট স্থলসীমা এই ৫,১৩৮ কিলোমিটারের মধ্যে স্থলসীমা মানে স্থল ভাগে সীমানা কতটুকু সেই কথা বলছে এখানে ৪,৪২৭ কিলোমিটার। তাহলে ৫,১৩৮ কিলোমিটার মোট সীমানা স্থল জল মিলে, আর স্থলে হচ্ছে ৪,৪২৭ কিলোমিটার। আর বাংলাদেশের সমুদ্র উপকূল ও জলসীমার দৈর্ঘ্য, তাহলে ৫,১৩৮ থেকে ৪,৪২৭ কে বাদ দিলে যেটি থাকে সেটি হচ্ছে ৭১১ কিলোমিটার। অর্থাৎ বাংলাদেশের সমুদ্র উপকূল এবং জলসীমা সংক্রান্ত যে দৈর্ঘ্য সেটি হচ্ছে ৭১১ কিলোমিটার। এবং বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা যেটিকে বলছে হচ্ছে ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেটি হচ্ছে ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার। আর রাজনৈতিক সমুদ্র সীমা সেটি হচ্ছে ১২ কিলোমিটার, যেটিকে বলে হচ্ছে টেরিটোরিয়াল সি। ঠিক আছে, তো দেখেন তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সীমানা কত? বাংলাদেশের অর্থনৈতিক সীমানা ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার। আর বাংলাদেশের রাজনৈতিক সীমানা কত? বাংলাদেশের রাজনৈতিক সীমানা ১২ নটিক্যাল মাইল। তারপরে দেখেন বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে দুইটি দেশে। তাহলে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে কয়টি দেশের? দুইটি দেশের। একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে কি মায়ানমার। একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মায়ানমার। তার মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেটি হচ্ছে ৩,৭১৫ কিলোমিটার বা ৩৭১৫ কিলোমিটার। ভারতের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার। আর মায়ানমারের সাথে আমাদের সীমান্ত দৈর্ঘ্য বা সীমানা কত কিলোমিটার? ২৩৮ কিলোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে দুইটি রাষ্ট্রের সীমানা আছে, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মায়ানমার। ভারতের সাথে আছে ৩,৭১৫ কিলোমিটার এবং মায়ানমারের সাথে আছে ২৮৩ কিলোমিটার। তারপরে দেখেন বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত সীমান্তের পরিমাণ ২ কিলোমিটার, সেটি হচ্ছে ফেনীর মহুরীর চর। এই বিষয়টি নিয়ে কি হয় নাই, এখনো কি নিষ্পত্তি হয় নাই। ঠিক আছে, বাংলাদেশের সাথে কি ভারতের এই ২ কিলোমিটার নিয়ে কি একটি বিরোধপূর্ণ অবস্থা আছে। তারপরে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে ৫টি। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে ৫টি। এই ৫টি রাজ্যকে আমরা একটু ছন্দ দিয়ে শিখবো। কি দিয়ে শিখবো? ছন্দ দিয়ে। ছন্দটা কি? আমিত্রি পমে। আমিত্রির আতে আসাম, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মেঘালয়। ১ ২ ৩ ৪ ৫। হ্যাঁ, দেখেন আমিত্রি পমে বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য ৫টি। সেই সীমান্তবর্তী ৫টি রাজ্য কি? আমিত্রি পমে, আসাম, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কি মেঘালয়। আশা করি এই ছন্দটি আপনাদের মাথায় গেঁথে নেবেন এবং মনে রাখবেন। তো ওইখান থেকে আপনাদের প্রশ্ন এমন প্রশ্ন হতে পারে যে প্রশ্নটি হতে পারে সেটি হচ্ছে যে নিচের কোনটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য? ঠিক আছে, তখন দিল হচ্ছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, তারপরে দিল কি মেঘালয়। তখন যদি আপনার মনে থাকে আমিত্রি পমে, এই ছন্দটি যখন মনে থাকবে তখন কিন্তু আপনি উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড বাদ দিয়ে
মেঘালয় আছে, আপনার কিন্তু মেঘালয়, তখন কিন্তু এটা কি করতে পারবেন, সহজেই কিন্তু আপনি সঠিক অ্যান্সারটি দিতে পারবেন। আর যদি আপনি ছন্দ ছাড়া মনে রাখতে পারেন তাহলে আরো ভালো। তারপরে দেখেন, বাংলাদেশের সাথে ভারতের যে রাষ্ট্রের সীমান্ত সবচেয়ে বেশি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। পশ্চিমবঙ্গের দাদাবাবুদের সাথে কি আমাদের সীমান্ত সবচেয়ে বেশি। ঠিক আছে, দেখেন বাংলাদেশের এই যে যত এক্সপোর্ট ইম্পোর্ট সবই কিন্তু কি পশ্চিমবঙ্গ দিয়েই সবচেয়ে বেশি হয়, কারণ এইখানে হচ্ছে আমরা কি স্থলভাগ দিয়ে কি পণ্য আনা নেওয়া করতে পারি খুব সহজেই। আর সবচেয়ে কম হচ্ছে আসামের সাথে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। কয়টি? 30টি। ঠিক আছে, আর মায়ানমারের সাথে কয়টি? মায়ানমারের সাথে হচ্ছে 3টি। তারপরে দেখেন, বাংলাদেশে একমাত্র যে জেলাটি ভারত ও মায়ানমারের সাথে রয়েছে সেটি হচ্ছে রাঙ্গামাটি। ঠিক আছে, অর্থাৎ মায়ানমারের সাথেও আছে, তারপরে কি আছে, ভারতের সাথেও আছে, সেটি হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশের যে জেলাগুলোর সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই সেটি হচ্ছে বান্দরবন ও কক্সবাজারের সাথে কি ভারতের সীমান্ত সংযোগ নেই। আর এই মায়ানমারের সাথে যে সীমান্ত সংযোগ আছে বাংলাদেশের যে 3টি জেলা, সেটিকে এইভাবে মনে রাখতে পারেন, বাখারা, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই 3টি জেলার সাথে মায়ানমারের আমাদের সীমান্ত সংযোগ আছে বাখারা। আর বাংলাদেশের যে জেলাগুলোর সাথে আমাদের সীমান্ত সংযোগ নেই সেটি হচ্ছে বান্দরবান ও কক্সবাজার। তারপরে দেখেন, বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই, 2টি বিভাগের সাথে আমাদের সাথে ভারতের কি নাই, সীমান্ত সংযোগ নাই, সেই 2টি বিভাগ হচ্ছে বরিশাল ও ঢাকা। হ্যাঁ, ঢাকার সাথে কিন্তু ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই। ঠিক আছে, এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। আর বরিশালের সাথেও নাই, বরিশালের সাথে না, এটা আমি প্র্যাকটিক্যালি অবজারভেশন করি নাই, আমার দেখার সৌভাগ্য হয় নাই, তবে যেহেতু বলছে নাই তার মানে নাই। তারপরে দেখেন, বাংলাদেশে একমাত্র যে বিভাগের সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে সেটি হচ্ছে কি চট্টগ্রাম। সেটি হচ্ছে কি চট্টগ্রাম। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমান্ত রেখার নাম হচ্ছে রেড ক্লিফ। ঠিক আছে, রেড ক্লিফ। এই এটা হচ্ছে লেখার মানে হচ্ছে লেখা যায় না, এই কারণে এটা হচ্ছে রেড ক্লিফ। কি ক্লিফ? রেড ক্লিফ। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী সীমারেখার নাম কি? রেড ক্লিফ। ঢাকার সাথে নদী পথে সরাসরি যোগাযোগ নাই রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটি জেলার সাথে ঢাকার সাথে কি সরাসরি নদী পথে কোনো যোগাযোগ নাই। এইবার আসেন 7 সিস্টার্স, একটা হট টপিক। ঠিক আছে, 2024 সালে যখন 5 আগস্টের পর 8 আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস দায়িত্ব নিল, তখন তিনি ভারতেরকে শুরুতে একটা হুঙ্কার দিছেন যে আপনারা যদি বেশি পারেন 7 সিস্টার্স কিন্তু কি আমরা আছি, খেলে দেব। ঠিক আছে, তো এই 7 সিস্টার্স নিয়ে হচ্ছে আপনার অনেক কথাবার্তা হয়েছে। ইভেন গত বছরের 5 আগস্টের পর থেকে ভারতের সাথে আমাদের একটু সম্পর্ক মানে হচ্ছে একটু এদিক সেদিক হচ্ছে, আগের মতো নাই। আর এই ক্ষেত্রে যেটি নিয়ে সবচেয়ে বেশি আমরা ভারতকে কোণঠাসায় মানে সাধারণ পাবলিক থেকে সবাই কিন্তু জানে যে কি আছে, আমাদের 7 সিস্টার্স আছে, দেখে নেব। ঠিক আছে, তো এই 7 সিস্টার্স হচ্ছে এই বিষয়টা কি, 7 সিস্টার্স হচ্ছে ভারতের এই রাজ্য, এগুলো সবগুলো ভারতের রাজ্য, তবে ভারত থেকে একটু সাইডে আর কি, মানে ব্যাকওয়ার্ড কিছু জায়গা থাকে না, ভারত থেকে ব্যাকওয়ার্ড কিন্তু বাংলাদেশের সাথে গভীর কানেকশন। হ্যাঁ, অর্থাৎ এই সমস্ত রাষ্ট্রগুলো কি বাংলাদেশের সাথে এত গভীর কানেকশন, আর ভারতের সাথে থেকে ভারতের রাজ্য কিন্তু তাদের ক্ষেত্রে বিচ্ছিন্ন, ভারতের থেকে এগুলো কি বিচ্ছিন্ন, কিন্তু বাংলাদেশের সাথে কি সম্পর্কযুক্ত, বাংলাদেশের সাথে কি কানেক্টেড। ঠিক আছে,
তাহলে ভারতের এই যে সীমান্তবর্তী প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু সীমান্তে একটি নিরাপত্তা কি থাকে, নিরাপত্তা বলয় থাকে। হ্যাঁ, প্রত্যেকটা রাষ্ট্রে ঢোকার জন্য কিন্তু নিরাপত্তার যে বিষয় থাকে, এবং কিছু সীমান্ত দিয়ে কিছু উইক জোন থাকে যেটা দিয়ে শত্রুপক্ষ কি সহজেই অন্য একটি রাষ্ট্রে প্রবেশ করতে পারে। সেটি হচ্ছে কি, এই ভারতের উইক জোন হচ্ছে তাদের সীমান্তের বা তাদের রাষ্ট্রে প্রবেশে, সেই উইক জোন হচ্ছে সেভেন সিস্টার্স। তাদের রাজ্য হলেও তারা ভারত থেকে অনেক দূরে বিচ্ছিন্ন অবস্থায় আছে, কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় আছে, এবং বাংলাদেশের সাথে কানেক্টেড। বাংলাদেশের সাথে এত বেশি কানেক্টেড যে বাংলাদেশের ভিতর দিয়ে এই সেভেন সিস্টার যে ভারতকে যখন তখন কি ভারতের ভিতরে ঢোকা যাবে। ঠিক আছে, এই কারণে কিন্তু এই ভারত এই সেভেন সিস্টার্স নিয়ে উদ্বিগ্ন। আর একটি বিষয়, ভূ রাজনীতি এমন একটি বিষয়, সেটি হচ্ছে যে উন্নত রাষ্ট্রগুলো সবসময় উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে অন্য একটা উন্নয়নশীল বা উন্নত দেশের ক্ষতি করার চেষ্টা করে। অর্থাৎ বাংলাদেশ একটা হচ্ছে কি কনজাংশনের মতো আর কি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনাকে কি করে, মানে হচ্ছে এক প্রকার পিওনের মতো হয়ে কাজ করে। ঠিক আছে, বাংলাদেশকে ব্যবহার করে ভারতের সাথে যাদের শত্রুতা আছে তারা অনায়াসে কিন্তু কি ভারতের ক্ষতি করতে পারে। আর এইটা করবে এটা ভেবেই কি ভারত বাংলাদেশের এই সেভেন সিস্টার্স নিয়ে উদ্বিগ্ন। আর বাংলাদেশের মানুষও কি বলে, ভারতের সাথে একটু এদিক সেদিক হলে সেভেন সিস্টার্স আছে কিন্তু দেখা হবে। ঠিক আছে, তো দেখেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে স্বাধীনতাকামী 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হচ্ছে। অর্থাৎ এই সেভেন সিস্টার্স তারা ভারত থেকে যেমন বিচ্ছিন্ন, তেমনি তারা কি চায়, তারা নিজেরাই একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ঠিক আছে, এবং তারা হচ্ছে অনেক সময় এই 7টি রাষ্ট্রে খুবই গোলমাল বা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। হ্যাঁ, যেটাকে হচ্ছে ইন্টারন্যাশনালাইজড আর্ম কনফ্লিক্ট যেটা আর কি, অর্থাৎ অভ্যন্তরীণ যে হচ্ছে এই যে সমস্যাগুলো হয়, দেশের ভিতর চরমপন্থী কিছু থাকে। বাংলাদেশে যে পাহাড় অঞ্চলে যে ঘটনাগুলো ঘটছে, তো এই 7টি স্বাধীনতাকামী রাষ্ট্র, এরা সেভেন সিস্টার্স, তারা ভারত থেকে কি চায়, আলাদা মানচিত্র চায়, আলাদা পতাকা চায়, আলাদা স্বীকৃতি চায়, এবং কি আলাদা ভাষাও চায়। তো এই 7টি রাজ্য হচ্ছে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। এইটার একটি ছন্দ আছে। আমিত্রিয়ানাম পমে। ভারতের সাথে বাংলাদেশের 5টি রাজ্য সংযুক্ত কি দেখেছিলাম, 5টি আমিত্রি পমে। আর এখানে 7টি রাষ্ট্রকে একত্রে সেভেন সিস্টার্স বলতেছে, সেই রাষ্ট্রটি কি আমিত্রিয়ানাম পমে। যথারীতি আতে আসাম, মতে মিজোরাম, ততে ত্রিপুরা, আতে অরুণাচল, মতে কি মেঘালয়, পতে পশ্চিমবঙ্গ, পমেতে কি মতে হচ্ছে মেঘালয়, মিজোরাম, মতে কি মেঘালয়। দেখেন লেখা হয়তো বা বুঝতেছেন না, আমি মুখে বলি। আমিত্রিয়ানাম পমে আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, পমেতে পশ্চিমবঙ্গ, মতে মেঘালয়। ঠিক আছে, একটা আমরা বাদ দিয়েছি এখানে, সেটা হচ্ছে নাগাল্যান্ড। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7। তাহলে আমিত্রি পমে কি দাঁড়াচ্ছে, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ এবং কি মেঘালয়। বোঝা গেছে? তাহলে সেভেন সিস্টার্স ভুক্ত রাষ্ট্রের ছন্দটা কি, আমিত্রিয়ানাম পমে। কি আমিত্রিয়ানাম পমে, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ এবং মেঘালয়।
বোঝা গেছে? দেখেন এই সেভেন সিস্টার ভুক্ত 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সরাসরি সীমান্ত সংযোগ আছে, সেটি হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। সীমান্ত সংযোগ নাই 3টি রাজ্যের সাথে, অরুণাচল, নাগাল্যান্ড এবং কি মণিপুর। তারপরে দেখেন বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে কিন্তু সেভেন সিস্টার্স ভুক্ত নয়, সেটি হচ্ছে কি পশ্চিমবঙ্গের এই উত্তর পূর্ব অঞ্চলীয়, ঠিক আছে। তারপরে ভারতের ত্রিপুরা ও মিজোরাম সীমান্তবর্তী জেলা হচ্ছে কি কুমিল্লা, অর্থাৎ কুমিল্লা জেলা হচ্ছে ভারতের ত্রিপুরা এবং মিজোরামের সীমান্তবর্তী জেলা। তারপরে দেখেন ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি সমূহ। টারশিয়ারি যুগ কি? সেটি হচ্ছে অতি প্রাচীন কালের যে পাথরের যুগ ছিল, সেই যুগটিকে বলতেছে টারশিয়ারি যুগ। প্লাইস্টোসিন কাল কি? এটা হচ্ছে হিমবাহ, ঠিক আছে, বরফ গলে গলে মালভূমি থেকে কি মানে হচ্ছে সমুদ্রভূমি থেকে উঁচু কিন্তু মালভূমি থেকে নিচু, এইরকম স্থানকে বলতেছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। কি বলতেছে? প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বলতেছে। আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি তো জানেন, এই যে আমাদের দেশে প্রতি বছর বন্যা হয় এবং বন্যার সময় দেখবেন এই যে মাটি ধুয়ে, হ্যাঁ, বন্যাতে কোন উঁচু জায়গায় যখন পানি জমে এবং বন্যার পানি যখন নেমে যায় তখন দেখবেন কাদা মাটি ধুয়ে কি হয়, উপরের জায়গা থেকে নিচের জায়গায় পানির সাথে কাদা মাটি চলে যায় এবং চলে যাওয়ার পর ওই নিচু জায়গায় কি হয়, পলি জমে, ঠিক আছে, পলি জমে এরকম নিচু জায়গাগুলো কি সমভূমি হয়। এটাকে বলতেছে সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি। প্লাবন মিন্স বন্যা, ঠিক আছে। তারপরে দেখেন সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটা বঙ্গোপসাগরে অবস্থিত। বঙ্গোপসাগরের মধ্যবর্তী জায়গায় একটা বিশাল গর্ত আছে, ওই গর্তটাকে বলতেছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, ঠিক আছে। তারপরে দেখেন মধুপুর ও ভাওয়ালের গড়ের অবস্থান টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়। মধুপুরের অবস্থান তো জানেন, সেটা হচ্ছে যে গাজীপুরে, আর ভাওয়াল হচ্ছে, মধুপুর হচ্ছে টাঙ্গাইল এবং গাজীপুর, এই 2টি জেলায় হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়ের অবস্থান। তারপরে দেখেন বরেন্দ্র ভূমির আয়তন 9320 বর্গ কিলোমিটার। তারপরে দেখেন কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রাম যে নামে পরিচিত সেটি হচ্ছে বেঙ্গি ভ্যালি, ঠিক আছে, গ্রিন ভ্যালি পার্ক না, কিন্তু কি বেঙ্গি ভ্যালি। বাংলাদেশের সর্বপ্রথম যে অঞ্চল গঠিত হয় সেটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এই যে কিংকাডং, তারপরে হচ্ছে তাজিংডং, এই সমস্ত জায়গা আর কি। তারপর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে হচ্ছে একমাত্র বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশের যে অঞ্চলে অবস্থিত প্রান্তীয় অঞ্চলে, ঠিক আছে, এই প্রান্তীয় অঞ্চল কি, এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার তিনি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছেন। আমাদের পেজে লাইভটি আছে, আপনারা দেখে নেবেন, যে হচ্ছে দ্রাঘিমা রেখা, তারপরে হচ্ছে মূল মধ্যরেখা, হ্যাঁ, এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের এই বাংলাদেশ পরিচিতির, যে বাংলাদেশের সীমানা, আয়তন এবং আরো বেশ কিছু যে বিষয় ছিল। আজকের সেশনটি, আজকের আলোচনা ঠিক এতটুকুই। আমরা কিছু সাম্প্রতিক ঘটনাগুলো দেখেছি এবং বাংলাদেশের যে বাংলাদেশ বিষয়গুলির যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা জাতীয় দিবস সমূহ, যেগুলো হচ্ছে একদম মানে হচ্ছে কি একদম হচ্ছে মানে হচ্ছে ভিত্তিমূলক তথ্য, বেসিক যে ইনফরমেশন গুলো, সেইটি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি।
আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য একটি দিনে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং রূপান্তর সর্বাত্মক চেষ্টা করছে আপনাদের সাথে থেকে একটি সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য। আপনাদের জন্য যা যা করার দরকার রূপান্তর কিন্তু সেটি করে যাচ্ছে। আশা করি তারা ভবিষ্যতে কিন্তু আপনাদের পাশে থাকবে, সাথে থাকবে। আপনারাও প্রত্যেকেই রূপান্তরের সাথে থাকবেন এবং 50তম বিসিএস এর যে একটি স্পেশাল ব্যাচ সেটি কিন্তু আগামী নভেম্বর মাসে কি আমরা শুরু করতে যাচ্ছি। সেই সঙ্গে আমাদের সিগনেচার যে ব্যাচটি আছে সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেটি কিন্তু চলমান আছে। তো আপনারা যারা যারা এনরোল করতে চান আমাদের রূপান্তরের ফেসবুক পেজে গিয়ে সরাসরি মেসেজ করতে পারবেন। সেই সাথে হচ্ছে সেখানে ফোন নাম্বার আছে, সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন। আর প্রত্যেককেই আপনারা আমাদের পেজ শেয়ার দিবেন, বন্ধু বান্ধব বা পরিচিত যারা আছে, যারা চাকরি প্রত্যাশী। আর আমাদের প্রত্যেকটা সেশন আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আপনাদের যে কোনো তথ্য আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে ড্রপ করে যাবেন, আপনারা যথাসময় উত্তর পেয়ে যাবেন। সেই সঙ্গে যারা রেকর্ডেড ক্লাস দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেল আছে বিসিএস রূপান্তর, সেটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা হচ্ছে বেল বাটন করে দেবেন, প্লে করে দেবেন, যাতে আপনারা একদম আপডেট তথ্য যথাসময় পেয়ে যান। তো আজকে আপনাদের সাথে মানে হচ্ছে যতটুকু সময় ছিলাম খুবই ভালো লাগলো। আশা করি আপনারা আমাদের পরবর্তী যে সেশনগুলো হবে সেখানেও এভাবেই আপনারা রেসপন্স করবেন এবং উপস্থিত থাকবেন। আপনাদের প্রত্যেকে সুস্থতা এবং হচ্ছে সাফল্যমণ্ডিত জীবন কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।